নিজ ভূমি যেন পরবাস বাদল ফরাজির। ভারতে না হয় মিথ্যে অভিযোগে যাবজ্জীবন কারাবাস করেছেন তিনি, কিন্তু তাই বলে দেশে ফিরেও ৮ বছর কেটে গেল কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। যদিও ভারতের যাবজ্জীবন সাজার মেয়াদ শেষ হয়েছে সেই ২০২২ সালে, তাহলে এখনো বাদল ফরাজির মুক্তি ঝুলে আছে কোন সূত্র টানে? সেই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন HM মেহেদী হাসান। বাদল ফরাজি, এখন তার বয়স ৩৬ বছর। টগবগে এই তরুণের জীবনের অর্ধেক বছর কেটে গেছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। কেন এমন হলো? এবার পেছনে ফিরে যাওয়ার সময়, যখন বাদল ফরাজি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। উড়ু উড়ু মন, চারদিকে যা দেখে কৌতূহল জাগে। অজানাকে জানার, অদেখাকে দেখার বাসনা মনে। তরুণ মনের কোণে উকি দেয় বাগেরহাট জেলা থেকে সীমান্তের ওপারে তাজমহল দেখার। টিফিনের টাকা জমিয়ে পাসপোর্ট করে ২০০৮ সালের ১৩ জুলাই তাজমহল দেখতে ভারতে যায় কিশোর বাদল ফরাজি। ৩ মাস আগের সেদেশে এক বৃদ্ধার হত্যার সন্দেহভাজন হিসেবে বাদল ফরাজিকে গ্রেফতার করে পুলিশ। এজাহারের আসামির নামের সাথে বাদল ফরাজির নামের মিল থাকায় গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। তারপর থেকে কারাগারই ঠিকানা হয়ে ওঠে কিশোর বাদল ফরাজির। শ্রমজীবী বাবার সন্তান বাদল ফরাজির শুরু হয় আইনি লড়াই। বিদেশ বিভুঁইয়ে শেষমেশ নিজেকে নির্দোষ প্রমাণের রসদ জোগাতে ব্যর্থ হন বাদল ফরাজি। দিল্লির আদালত ২০১৫ সালের ৭ আগস্ট বাদল ফরাজিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। নিরপরাধী হয়েও সাজাভোগ করতে থাকা বাদল ফরাজিকে ছাড়ানোর চেষ্টা করে ভারতের মানবাধিকার কর্মীরা। ডকুমেন্টারির মাধ্যমে চাঞ্চল্যকরের ঘটনা তুলে ধরার পর ২০১৮ সালের জুলাইয়ে বাদলকে বাংলাদেশে ফেরত পাঠায় ভারত। ভারতে তার কোনো স্থায়ী ঠিকানা না থাকায় সে কোনোদিন প্যারোলে মুক্তি পায়নি। বাংলাদেশ দূতাবাস যদি ভারত সরকারের সাথে যোগাযোগ করে এবং সেক্ষেত্রে তার সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়া বা ক্ষমা প্রার্থনার একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে। এটা কিন্তু বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ দূতাবাস যদি সক্রিয় তাদের অবস্থান, তাদের ভূমিকা নেয়, সেক্ষেত্রে কিন্তু এটা খুব দ্রুত সম্ভব। দেশে ফিরেও মুক্তি মেলেনি বাদলের। নিজ ভূমিই যেন পরাধীন বাদল ফরাজি। আইনের মারপ্যাচে পড়ে 18 বছর হলো কারাগারে বাদল ফরাজি। এখন যেখানে যাই, আমি যে প্রশ্ন করি সবাই বলে যে করবো, বা ইন্ডিয়া থেকে কাগজ আসতেছে না তাই তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। তাহলে আমার প্রশ্ন সরকারের কাছে যে আমার ভাই যদি জেলে মারা যায়, তাকে কি জেলে কবর দেওয়া হবে, নাকি জেলের বাইরে কবর দেওয়া হবে, নাকি ইন্ডিয়ার সেই কাগজের জন্য অপেক্ষা করা হবে, কোনটা? বাদলের মুক্তির জন্য আদালতের শরণাপন্ন হয় মানবাধিকার সংগঠন, আইন ও সালিশ কেন্দ্র, কিন্তু আইনি জটিলতা কাটিয়ে এখনো কোনো সুরাহা হয়নি। আমরা এই পত্রিকার রিপোর্ট সংযুক্ত করে আমরা হাইকোর্টে একটা রিট ফাইল করি। মামলাটা সিরিয়ালও ছিল, কিন্তু ফাইনাল হিয়ারিংটা শেষ করা যায়নি। আমরা আশা করছি যে এই ভ্যাকেশনের পরে কোর্ট খুললে আমরা মামলাটা ফাইনাল হিয়ারিংয়ের জন্য আনবো, এবং আনার ফলে আমার মনে হয় যে আমরা একটা রিমেডি পাবো। আশা করি এইরকম একটা নিরাপদ একটা ছেলেকে আমার মনে হয় যে বর্তমান সরকার ইনিশিয়েটিভ নেবে, এবং ইনিশিয়েটিভ নিয়ে আইন আদালতের মাধ্যমে যেটা আছে সেটা আর কি তাকে রিলিজ দেওয়া সম্ভব। বাদলের অপেক্ষায় থাকতে থাকতে মারা গেছেন তার বাবা। আশার প্রদীপ জেলে এখনো অপেক্ষার প্রহর গুনছেন তার মা। সরকারের কাছে আমার অনুরোধ, যাহাতে আমার ছেলেটা বিনা দোষে আইসে এত বছর জেল খাটছে, কোনো পায় নাই, এখন যাহাতে আমার ছেলেরা বাড়ি আইতে পারে, মার করলে বুকের উপর দিয়ে আইতে পারে, এই ব্যবস্থা করবেন আপনারা। আইনি ঘেরাটোপ পেরিয়ে কবে মুক্তির স্বাদ পাবে বাদল ফরাজি? That's a different thing that cannot be bring. No, the past is past. Whatever happened that could not be bring into present. HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় আজও পেট্রোল পাম্পের সামনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। জ্বালানি সংকটে বিপাকে যানবাহন চালক ও মালিকরা। দিনাজপুর, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার অভিযোগ অনেকের। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছে ক্রেতারা। তেলের অভাবে অনেক পাম্প বন্ধ থাকায় সংখ্যা আরও বেড়েছে। আগামীতে আরও সংকটের সংখ্যায় বাড়তি তেল কিনে রাখার প্রবণতাও দেখা গেছে। পাম্প কর্তৃপক্ষ অবশ্য বলছে সরবরাহ অনুযায়ী তেল দেয়া হচ্ছে। জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে চলতি মাসে সংকটের কোনো কারণ নেই। সুনামগঞ্জের হাওরে নির্মাণ করা হয়েছে শত কোটি টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধ, কিন্তু সেই ফসল রক্ষা বাঁধই এখন ফসলের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
অপরিকল্পিত এবং যত্রতত্র বাঁধ দেয়ায় হাওরে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে লাখ লাখ হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে যাচ্ছে। হাওরবাসী বলছে, অনিয়ম দুর্নীতির কারণে হাওরের এই অবস্থা। সুনামগঞ্জ প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন ইমরুল কায়েস। আগাম বন্যা ও পাহাড়ি ঢলের পানি থেকে সুনামগঞ্জের 2,23,000 হেক্টর জমির বোরো ফসল রক্ষায় 602 কিলোমিটার ফসল রক্ষা বাঁধ সংস্কার ও নির্মাণ করা হয়। কিন্তু যে বাঁধ ফসল রক্ষা করবে সেটির কারণেই বৃষ্টির পানি হাওর থেকে নামতে পারছে না। এতে কয়েক লাখ হেক্টর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। কয়েকদিনের বৃষ্টিপাতে সুনামগঞ্জের সদর উপজেলার দেখার হাওর, জোয়ালভাঙা হাওর, কাংলার হাওর, বিশ্বম্ভরপুরের করচার হাওর, শান্তিগঞ্জের খাই হাওর, পাখিমারা হাওর, শাল্লার ছায়ার হাওর, জামালগঞ্জের হালির হাওর এবং তাহিরপুরের শনির হাওর সহ জেলার বিভিন্ন হাওরে জলাবদ্ধতায় ডুবেছে কৃষকের সোনালী স্বপ্ন। আমরা ক্ষেত করছি বড় কষ্ট করে, বাচ্চা কাচ্চা রিজেক, এখন এই বাচ্চা কাচ্চা রিজেকটা পানি তুলে যায়, এখন আমরা কিভাবে বাচ্চা কাচ্চা লিয়া? আমার কাছে প্রায় 1.5 লাখ টাকা খেতে তোলা করছো, আমার 16 একর জমির বর্তমানে পানি তোলে। আমরা বাঁচার মতো উপায় নেই, আমরা জেলা প্রশাসকের নির্ভর বারবার দরখাস্ত করছি। এদিকে বছরের পর বছর ধরে দেয়া অস্থায়ী বাঁধের মাটি হাওরের নদীতে পড়ে কমে গেছে পানি সংরক্ষণ ক্ষমতা। পাশাপাশি অপরিকল্পিত ও অপ্রয়োজনীয়ভাবে যত্রতত্র বাঁধ নির্মাণ এবং বাঁধের কাজে অনিয়মের অভিযোগ হাওর নেতাদের। প্রায় 40% ফসল তুলে গেছে। কৃষকরা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের এই ক্ষতিপূরণ কে দিবে আমরা জানি না। এখানে পানি উন্নয়ন বোর্ড প্রশাসন তাদের যুগসাজুষে এই হাওরের দুর্নীতি দুর্বৃত্তায়ন চলেছে। বাঁধ নির্মাণের ক্ষেত্রে পরিকল্পনা প্রয়োজন, আবার ফসল রক্ষার ক্ষেত্রেও পরিকল্পনা প্রয়োজন। এমন পরিস্থিতিতে জরুরি সভা করে বাঁধ কেটে সাময়িক সমাধানের কথা বলছেন জেলা প্রশাসন। বাঁধ দেয়া এবং কাটার জন্য একটা ডেডিকেটেডলি সরকারি একটা দপ্তর আছে, পানি উন্নয়ন বোর্ড। ওনাদের প্রকৌশলের সিদ্ধান্ত অনুসারে যেন বাঁধ কাটে, এই লক্ষ্যে আমরা উপজেলা অনুযায়ী একটা কমিটিও গঠন করে দিয়েছি। বাঁধ যদি কেউ কাটে তাহলে পরে তারা যেন 5 তারিখের মধ্যে এই বাঁধটা পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়, এবং এই ফিরিয়ে নেওয়ার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়ার জন্য দরকার আমরা পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছি, তারা যেন সেই উদ্যোগটা নিয়ে রাখে। দ্রুতই হাওরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। এনটিভি নিউজ ডেস্ক। সারা দেশে বাড়ছে হামের সংক্রমণ, প্রতিদিনই আক্রান্ত হচ্ছে শিশুরা। নতুন করে 6 জেলায় 6 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় সাধারণ শিশু ওয়ার্ডেও চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ায় হঠাৎ করেই বাড়তে শুরু করেছে হামের সংক্রমণ। গত 24 ঘন্টায় 35 শিশু হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়ার 250 শয্যা এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। শুক্রবার ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আফরান নামের 8 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের ওয়ার্ডে ইতোমধ্যে হামের রোগীদের জন্য আলাদা কর্নার করা হয়েছে। তবে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সাধারণ শিশু ওয়ার্ডেও চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। আসার পরে বললো যে ভর্তি করতে হবে, এখন আগে থেকে ইমপ্রুভ করছে। 6 দিন আজ ভর্তি হওয়া হলো, একটু আরাম বুঝতে পারা যাচ্ছে না। যা ওষুধ লিখে দিচ্ছে সেই পরিমাণই ওষুধ নিয়ে আসা হয়েছে। নার্সকে ডাকতে যায় আসে না, ডাক্তারকে ডাকতে যায় আসে না। চিকিৎসা দিতে আমাদের জনবল ঘাটতি। রাজশাহী, কক্সবাজার, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে আরও 5 শিশুর মৃত্যু হয় হামে আক্রান্ত হয়ে। দিনাজপুরে হাসপাতালগুলোতে শিশু ভর্তির সংখ্যা বেড়েছে। হাম ও নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে শিশুদের ভর্তি করা হচ্ছে। আমাদের হামের চিকিৎসা এবং এই রোগ নির্ণয় সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। ইতিমধ্যে আমাদের স্বাস্থ্যকর্মীগণ সন্দেহজনক হাম রোগীর ক্ষেত্রে বাড়ি যেয়ে জন্য তথ্য সংগ্রহ করছেন এবং প্রয়োজনে তাদের রক্ত পরীক্ষা ব্যবস্থা করছেন। আশা করি আমরা এই অবস্থা খুব সফলভাবে ডিল করতে পারবো এবং আমাদের ভ্যাকসিনের মজুতও যথেষ্ট পরিমাণ রয়েছে। এছাড়া নেত্রকোনা, ফরিদপুর, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জেলায় বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে 24 ঘন্টায় হামের উপসর্গে 3 শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে 947 জন। এই নিয়ে গত 19 দিনে দেশে হামে আক্রান্ত হয়ে মোট 94 জনের মৃত্যু হয়েছে। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5792 জনে। আক্রান্তদের মধ্যে সিংহভাগই শিশু। এছাড়া সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী রোববার থেকে দেশব্যাপী বিশেষ হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করার জোরালো প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিএনপি নির্বাচনের আগে গণভোট বিষয়ে জনগণকে দেয়া ওয়াদা ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দক্ষিণ কেরানীগঞ্জে দলীয় এক সমাবেশে তিনি কথা জানান সংস্কার প্রশ্নে দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ এবং সংসদে সোচ্চার থাকবে 11 দলীয় জোট। এইচএম মেহেদী হাসানের রিপোর্ট। দক্ষিণ কেরানীগঞ্জে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে জামায়াতে ইসলামের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখেন। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, সরকারে আসার পর বিএনপি গণভোট ও সংস্কারের পথে হাঁটছে না, তারা এখন ভিন্ন সুরে কথা বলছে। আমরা ইলেকশনের দিন পর্যন্ত সবাই এক ছিলাম, এরপরে যখন দেখলেন যে আপনারা যেভাবেই হোক, যে মেকানিজমেই হোক, আপনারা 2/3 বেশি হয়ে গেছেন, তখন রাতারাতি আপনাদের মত বদলে গেল। জামায়াত আমির বলেন, সারা দেশে স্থানীয় সরকারে যেসব প্রশাসক নিয়োগ হয়েছে তারা কেউ জনগণ দ্বারা নির্বাচিত নয়, তাই তা সাংবিধানিকভাবে অবৈধ। আপনাদের দায়িত্ব ছিল সংস্কার পরিষদের সভা আহ্বান করার জন্য দায়িত্বশীল ব্যক্তিকে লিখিত অনুরোধ জানানো। আপনারা শুধু অনুরোধ করেছেন জাতীয় সংসদ অধিবেশনের জন্য, সংস্কার পরিষদের জন্য করেন নাই। আপনারা আপনাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং জনগণের সাথে দেওয়া কথা আপনারা লঙ্ঘন করেছেন। এখনো সময় ফুরিয়ে যায়নি উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বিএনপিকে সংস্কার ও গণভোটের ব্যাপারে ইতিবাচক হওয়ার আহ্বান জানান। সব দলের লোক কেউ কেউ জাতীয় সংসদ নির্বাচনে। এইচএম মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায় মন্তব্য করে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, বিএনপি জুলাই সনদের বিপক্ষে নয় বরং হা ভোটের পক্ষে শক্তি। তিনি বলেন, একটি দল 71-এর পরাজয় সইতে না পেরে সংবিধান ছুঁড়ে ফেলতে চায়। রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। সদস্যকে অনুরোধ জানাবো, আপনি যদি জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকার ও বিরোধী দলের এমপিদের বিতর্কে প্রথম অধিবেশনেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। আমরা এখানে সোভারেন পার্লামেন্টে এখতিয়ার নিয়ে এসেছি, আমরা আর এখানে না থাকি। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা দিবসের আলোচনায় সরকার দলীয় চিফ হুইপ জানান, বিএনপি জুলাই সনদের পক্ষের শক্তি। জনাব তারেক রহমান সাহেব বলেছেন আমরা জুলাই সনদের পক্ষে। আমাদের যারা এখন বিরোধী আছে বললো আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চাই, যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানকে আমরা ছিঁড়ে খুঁজে নতুন করে লিখতে চাই। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, সংবিধান আমরা ছিঁড়ব কেন? আমি যদি বলি এটা আপনাদের পরাজয়ের দলিল, সেজন্য ছিঁড়তে চাইছিলেন না। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জানিয়ে নেতারা বলেন, একটি বিশেষ মহল বিএনপিকে ছোট করার চেষ্টা করছে। আজকে আওয়ামী লীগ যেমনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে, আর আরেকটি শক্তি পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে, আর এখানে একমাত্র বিএনপি যারা এই দেশের জন্য লড়াই করেছে এবং লড়াই পরবর্তী সময় লড়াইয়ের স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য বিএনপি গঠন করেছে। একটি শক্তি দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চায় বলেও অভিযোগ করেন বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের এ বছরের মধ্যে চালু করার বিষয়ে আশাবাদী বিমানমন্ত্রী আফরোজা খানম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। কয়েক দফা এর আগে নির্মাতাদের সঙ্গে আলোচনা হলেও জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে টার্মিনালের লভ্যাংশের ভাগাভাগি নিয়ে বিরোধের সুরাহা হয়নি। কিন্তু বিমানমন্ত্রী জানান, তারা দেন দরবারে খুব কাছাকাছি অবস্থান করছেন। আগামী সোমবারে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন তারা। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দেশের স্বার্থ বিবেচনা করে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে হযরত শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনালের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 22,000 কোটি টাকার এই প্রকল্প চালুর বিষয়ে ইতিমধ্যেই কয়েক দফা বৈঠক হয়েছে উভয় পক্ষের মধ্যে। আসলে তো যখন একটা ডিসকাশন টেবিলে আমাকে তো প্রথম দেখতে হবে আমার দেশের স্বার্থটা আমাকে দেখতে হবে। সেই দেশের স্বার্থ দেখা, মানুষের প্রত্যাশা দেখা, সেইভাবেই আমাদের আলাপ আলোচনা হয়েছে। আমরা বারবার বসছি এবং বারবার বসাটা মানে একটা ভালো সলিউশনে আসা। আমরা নেগোসিয়েশন করার জন্য কথা বলেছি অ্যান্ড হোপফুলি ইট উইল বি ডান। বিএনপি সরকারের সময়টা চালু হবে এবং খুব এই বছরের মধ্যে চালু হবে ইনশাআল্লাহ।